আমাদের এখনকার ডিসকাশন হচ্ছে কি মেটাবলিজম। আমরা লাস্ট ভিডিওতে ডিসকাস করেছিলাম, লাস্ট ক্লাসে, যেখানে আমরা নন ডিফাইনিং প্রপার্টিগুলোকে আমরা ডিসকাস করেছিলাম। ফার্স্টলি আমরা পড়েছিলাম বায়োলজি কী জিনিস, তারপর ডিসকাস করেছিলাম যে লিভিং আর নন লিভিং কী। তো লিভিংয়ের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কিছু ক্যারেক্টারিস্টিক থাকে যেগুলোকে আমরা দুটো পার্টে ডিভাইড করেছিলাম, ডিফাইনিং আর নন ডিফাইনিং, তাই না? তো সেখানে নন ডিফাইনিংয়ের মধ্যে বলেছিলাম গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন, আর ডিফাইনিংয়ের মধ্যে আমরা ডিসকাস করেছিলাম মেটাবলিজম, দেন কনসিয়াসনেস অ্যান্ড সেলুলার অর্গানাইজেশন। তো গত দিনে লাস্ট লেকচারে আমরা ডিসকাস করেছিলাম নন ডিফাইনিং প্রপার্টি, গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন সম্পর্কে এনসিইআরটি যা যা ডিসকাশন করেছে সেগুলোকে। আজকে আমরা ডিসকাস করতে চলেছি ডিফাইনিং প্রপার্টিস, যেখানে ডিফাইনিং প্রপার্টিসের মধ্যে ফার্স্টে আমরা ডিসকাস করব মেটাবলিজম। কোশ্চেন উঠে আসছে হোয়াট ইজ মেটাবলিজম। মেটাবলিজম একটা প্রসেস, যে প্রসেসে কি হচ্ছে একটা অর্গানিজমকে আমরা লিভিং করে রাখছি। কিভাবে লিভিং করে রাখছি? বাই মেটাবলিক রিয়াকশন। কোশ্চেন উঠে আসছে হোয়াট ইজ মেটাবলিক রিয়াকশন। আমরা যদি দেখি যে কোনো লিভিং অর্গানিজম, সেই লিভিং অর্গানিজম কিন্তু অনেক বহু ইনফাইনাইট নাম্বার অফ কেমিক্যাল দিয়ে কিন্তু কম্পোস্ট, তাই না? কোথায় আমরা পড়েছি? বায়োমলিকুলস চ্যাপ্টারে। বায়োমলিকুলস চ্যাপ্টারে আমরা পড়েছি মিলিয়নস অফ কম্পাউন্ডস প্রেজেন্ট থেকে থাকে একটা লিভিং অর্গানিজমের বডিতে। তো এই যে কেমিক্যালসগুলো প্রেজেন্ট আছে বা মলিকিউলসগুলো প্রেজেন্ট আছে, সেগুলো হতে পারে স্মল বা বিগ, সেগুলো ডিফারেন্ট ক্লাসের মধ্যে বা সাইজের মধ্যে ফাংশনের উপর বেস করে ডিফারেন্ট টাইপের হতে পারে, তাই না? এই সমস্ত কম্পাউন্ডগুলো আমাদের সেলের মধ্যে, আমাদের লিভিং টিস্যুর মধ্যে কন্টিনিউয়াসলি তৈরি হচ্ছে, আবার সঙ্গে সঙ্গে সেটা চেঞ্জ হয়ে গিয়ে অন্য কোনো বায়োমলিকিউলসে কনভার্ট হচ্ছে। আর এই যে তৈরি হওয়া এবং চেঞ্জ কনভার্সন হওয়া, তাহলে ফরমেশন অ্যান্ড কনভার্সন, এই দুটো প্রসেস কন্টিনিউয়াসলি আমাদের সেলের কোথায়? সাইটোপ্লাজমের মধ্যে ঘটে চলেছে। তাহলে মেটাবলিজম কোথায় সম্পন্ন হচ্ছে? মেটাবলিজম অকার্স ইন দ্য সাইটোপ্লাজম। কিসের জন্য সাইটোপ্লাজমের মধ্যে হচ্ছে? কারণ সাইটোপ্লাজমকে লিভিং কন্ডিশনে রাখতে হবে বা সেলটাকে লিভিং কন্ডিশনে রাখতে হবে, সেই জন্য। ওকে, তো আমরা মেটাবলিজম কী জিনিস দেখলাম? মেটাবলিজম হচ্ছে যেখানে কনভার্সন হবে কার? একটা কম্পাউন্ড থেকে আরেকটা কম্পাউন্ড, একটা মলিকিউল থেকে আরেকটা মলিকিউল। এখন এই কম্পাউন্ডটা সিম্পল হতে পারে বা কমপ্লেক্স হতে পারে। যদি সিম্পল বা স্মলার মলিকিউল যেটা লার্জ মলিকিউল বা কমপ্লেক্স মলিকিউলে কনভার্ট হয়, তখন সেই ধরনের মেটাবলিক প্রসেসকে বলা হয় অ্যানাবলিজম। আর যদি লার্জ মলিকিউলস স্মলার মলিকিউলসে কনভার্ট হয়, তখন সেখানে সেই মেটাবলিজম প্রসেসকে বলা হয় ক্যাটাবলিজম। তার মানে আমরা এক কথায় দেখতে পেলাম মেটাবলিজম যেটা আছে সেটা কি হচ্ছে? টু টাইপসের হতে পারে। একটা হচ্ছে অ্যানাবলিজম আর একটা হচ্ছে ক্যাটাবলিজম। ওকে, তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই বিষয়টাই কিন্তু ডিসকাস করেছে এনসিইআরটি, যেখানে বলছে ডিফারেন্ট টাইপসের কেমিক্যাল দিয়ে তৈরি, সেই কেমিক্যালগুলো ক্লাসের উপর বেস করে, সাইজের উপর বেস করে, ফাংশনের উপরে বেস করে ডিফারেন্ট টাইপের হতে পারে। আর সেগুলো কন্টিনিউয়াসলি কী হচ্ছে? আমাদের বডিতে ফরমেশন হচ্ছে এবং সেটা কনভার্সন হয়ে গিয়ে অন্য কোনো মলিকিউলসে কনভার্ট হয়ে যাচ্ছে। আর এই কনভার্সনকেই আমরা বলছি মেটাবলিক রিয়াকশন। এই মেটাবলিক রিয়াকশনে যারা পার্টিসিপেট করে তাদেরকে আমরা বলে থাকি মেটাবোলাইট। কী বলা হয় এদেরকে? মেটাবোলাইট। আমরা কোথায় পড়েছি এই জিনিসটা? বায়োমলিকুলস চ্যাপ্টারে। এই মেটাবোলাইট কত রকমের হতে পারে? দু রকমের হতে পারে। একটা হচ্ছে প্রাইমারি মেটাবোলাইট, আরেকটা হচ্ছে সেকেন্ডারি মেটাবোলাইট। প্রাইমারি মেটাবোলাইট কাকে বলেছিলাম আমরা? প্রাইমারি মেটাবোলাইট হচ্ছে যে সমস্ত মেটাবোলাইটসগুলোর কোনো একটা স্ট্রাকচারাল বা ফাংশনাল রোল আমাদের লিভিং টিস্যুতে প্রেজেন্ট আছে, যেগুলো আমাদের কাছে নোন, তাদেরকে আমরা বলে থাকি প্রাইমারি মেটাবোলাইট। যেমন অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড, তাই না? ঠিক একরকমভাবে ফ্যাট বা লিপিডও হতে পারে, নিউক্লিক অ্যাসিড হতে পারে, নিউক্লিওটাইড হতে পারে, ফ্যাটি অ্যাসিড হতে পারে, বিভিন্ন জিনিস, এগুলো সবই কী হচ্ছে? প্রাইমারি। আর সেকেন্ডারি কি? যেগুলো মেটাবলিক প্রসেস তৈরি হচ্ছে বাই প্রোডাক্ট হিসেবে, বাট সেগুলোর কোনো স্ট্রাকচারাল রোল নেই অথবা ফাংশনাল রোলও আমাদের কাছে জানা নেই, আননোন ওই লিভিং অর্গানিজমের ক্ষেত্রে। হ্যাঁ, তবে সেকেন্ডারি মেটাবোলাইট থেকে হিউম্যান ওয়েলফেয়ারে আমরা বহু কাজে লাগাতে পারি। আর তার ক্ষেত্রে দেখেছিলাম গামস, রাবার্স, তাই না? এগুলো সব ছিল। তো এই হচ্ছে বিষয় যে মেটাবোলাইটসগুলো রিয়াকশানে পার্টিসিপেট করছে এবং থাউজেন্ডস অফ মেটাবলিক রিয়াকশন কন্টিনিউয়াসলি সাইমালটেনিয়াসলি আমাদের লিভিং অর্গানিজমের বডিতে ঘটে চলেছে। কোশ্চেন উঠে আসছে মেটাবলিজম কারা দেখায়? তার ক্ষেত্রে এনসিইআরটি অ্যান্সার দিচ্ছে অল ইউনিসেলুলার অ্যান্ড মাল্টিসেলুলার অর্গানিজম শো মেটাবলিজম। সমস্ত ইউনিসেলুলার বা মাল্টিসেলুলার অর্গানিজম যারা আছে তারা প্রত্যেকেই কিন্তু মেটাবলিজম শো করে থাকে। ইউনিসেলুলারের কথা যদি বলি সেখানে মাইক্রোবসের কথা আসবে, আর মাল্টিসেলুলারের কথা বললে সেখানে আমরা প্লান্টস, অ্যানিমেলস অ্যান্ড ফানজাইয়ের কথা দেখতে পাই। তাই এনসিইআরটি অনুসারে দেখ, এনসিইআরটি বলছে ইউনিসেলুলার এবং মাল্টিসেলুলার
আবার সমস্ত প্লান্ট, সমস্ত অ্যানিমেল, ফাঞ্জাই, মাইক্রোব সবাই কিন্তু মেটাবলিজমকে এক্সিবিট করে থাকে। তো মেটাবলিজমের ডেফিনেশন দিচ্ছে নেক্সট পয়েন্টে, কি বলছে, সাম টোটাল অফ অল কেমিক্যাল রিয়াকশানস, সমস্ত কেমিক্যাল রিয়াকশনের সামেশন অকারিং ইন আওয়ার বডি, আমাদের বডিতে ঘটে চলেছে যেগুলো, তাকে আমরা কি বলছি, মেটাবলিজম বলছি। কোশ্চেন উঠে আসছে যে এটাকে আমরা ডিফাইনিং প্রপার্টি বলছি, তাহলে ডিফাইনিং প্রপার্টি যদি হয়ে থাকে তাহলে কি কোনো নন লিভিং এটাকে শো করবে? নো নন লিভিং অবজেক্ট এক্সিবিট মেটাবলিজম, কখনো কোনো নন লিভিং অবজেক্ট মেটাবলিজম শো করে না। তাহলে আবারও কোশ্চেন যে তাহলে সেল ফ্রি সিস্টেমে, মানে কি সেল ফ্রি সিস্টেম মানে কোনো লিভিং অর্গানিজমের বাইরে আমরা কি এই সমস্ত মেটাবলিক রিয়াকশনগুলোকে ডেমনস্ট্রেট করতে পারবো না? অবভিয়াসলি ডেমনস্ট্রেট করা যাবে। যেমন আমরা ল্যাবে কী হচ্ছি, টেস্ট টিউবের মধ্যে এই সমস্ত টেস্টগুলোকে করে থাকি, তাই না? বিভিন্ন রিয়াকশনগুলোকে কমপ্লিট করে থাকি। তাহলে এই যে আইসোলেটেড মেটাবলিক রিয়াকশান যেটা আমাদের হিউম্যান বডি বা অর্গানিজমের বাইরে, অর্গানিজমের বডির বাইরে পারফর্ম করা হচ্ছে, সেই সমস্ত মেটাবলিক রিয়াকশানগুলো না তো লিভিং আর না তো নন লিভিং। তাই আমরা এটাকে কি বলতে পারি যে না, কোনো রকম এক্সেপশন ছাড়াই মেটাবলিজম হচ্ছে একটা ডিফাইনিং ফিচার। কোশ্চেন উঠে আসছে তাহলে আইসোলেটেডলি যে সমস্ত মেটাবলিক রিয়াকশানগুলো কমপ্লিট করছি সেই সমস্ত রিয়াকশানগুলো কি? সেই সমস্ত রিয়াকশানগুলোকে যেহেতু ইনভিট্রো বডির বাইরে কমপ্লিট করা হচ্ছে, তাই এরা লিভিং থিংস এটা আমরা বলতে পারবো না। বাট রিয়াকশান যেটা হচ্ছে সেটা শিওরলি লিভিং রিয়াকশান। কেন? ওটা লিভিং অর্গানিজমের বডিতে দেখা যায়। ওকে, তাহলে আমরা ফাইনালি এই সমস্ত বিষয়গুলো দেখলাম। এখন কোশ্চেন উঠে আসছে এখান থেকে কোশ্চেন কী ধরনের হয়, আবারও সেই গল্প কোশ্চেন কী ধরনের হয়, সেখান থেকে কোশ্চেন হতে পারে সিম্পল যে স্টেটমেন্ট টাইপ কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট আর হুইচ অফ দ্য ফলোইং ইজ রং, এরকম ধরনের কোশ্চেনই কিন্তু এখান থেকে মেনলি দেখতে পাই। হ্যাঁ, অ্যাজারশন রিজন বেসড কোশ্চেন হতে পারে। কীরকম ধরনের কোশ্চেন? অ্যাজারশনে বলতে পারে যে আইসোলেটেড রিয়াকশনস, না এটাকে আমরা বলতে পারি সেলুলার অর্গানাইজেশন অফ দ্য বডি ইজ এ ডিফাইনিং ফিচার অফ লাইফ ফর্মস, এটা অ্যাজারশন। আর রিজনে কি বলছে? রিজনে এটা বলা হচ্ছে যে আইসোলেটেড মেটাবলিক রিয়াকশনস ইন ভিট্রো আর নট লিভিং থিংস বাট শিওরলি লিভিং রিয়াকশনস। তো এক্ষেত্রে কী হচ্ছে, দুটো স্টেটমেন্টই কিন্তু কারেক্ট, বাট এক্সপ্লেনেশনের গল্পে যদি আমরা আসি তাহলে কী হচ্ছে, দেখ এখানে কী বলছে, সেল ফ্রি সিস্টেমে যারা কমপ্লিট হচ্ছে ওই জন্য এদেরকে আমরা লিভিং থিংস বলতে পারছি না। কেন? সেল নেই। তাহলে সেল নেই বলেই তো তাদেরকে আমরা নন লিভিং বলছি। তার মানে কি সেল যাদের আছে কমপ্লিট তারা কি হবে, লিভিং হবে? সেলের থেকে সামান্য পরিমাণ কম কম্পোনেন্ট যদি কোনো কিছু থেকে থাকে তাহলে সেটাকে কি আমরা লিভিং বলতে পারি? নেভার। ওই জন্যই তো আমরা ভাইরাসকে লিভিং বলি না যখন সেটা আউটসাইড দ্য হোস্ট বডি প্রেজেন্ট থাকে। কেন? সে রেপ্লিকেট করতে পারে না, সে রেপ্লিকেট করতে পারছে না বলে তাকে আমরা নন লিভিং বলছি। রেপ্লিকেট কেন করতে পারছে না? কারণ রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় মেকানিজম তার বডিতে নেই, প্রয়োজনীয় মেশিনারিজ তার বডিতে নেই। ওকে, তাই সেলুলার অর্গানাইজেশনকেও কিন্তু আমরা ডিফাইনিং ফিচার বলে থাকি। ওকে, দেন ফাইনালি থার্ড যেটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে মোস্ট অবভিয়াস অ্যান্ড টেকনিক্যালি কমপ্লিকেটেড ফিচার। তাহলে যতগুলো ফিচার প্রেজেন্ট আছে একটা লিভিং অর্গানিজমের বডিতে, তার মধ্যে সবথেকে মোস্ট অবভিয়াস যেটা থাকতেই হবে এবং যেটা সবথেকে বেশি কমপ্লিকেটেড ফিচার সেটা হচ্ছে কনসিয়াসনেস। এই কনসিয়াসনেসের দুটো পার্ট আমরা যদি দেখি, স্টিমুলেশন, যে কোনো স্টিমুলেশন সে নেচার থেকে নিচ্ছে। স্টিমুলেশন কী জিনিস? স্টিমুলাই এর ডেফিনেশনে বলা হচ্ছে কিউজ ইন এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টের মধ্যে ঘটে চলা কোনো চেঞ্জ, সেটাকে আমরা বলছি স্টিমুলাই বা কোনো ফ্যাক্টর। এই স্টিমুলাই কী করছে, লিভিং অর্গানিজমের বডিতে আসছে, সেটাকে সেন্সেশন হচ্ছে, সেটা প্রোগ্রামিং করছে লিভিং অর্গানিজম এবং তার এগেনস্টে একটা রেসপন্স তৈরি করছে, আর এটাকেই বলা হচ্ছে কনসিয়াসনেস। এই পুরো ঘটনাটাকে বলা হচ্ছে কনসিয়াসনেস। দেখ সেটাই বলছে অ্যাবিলিটি টু সেন্স দেয়ার সারাউন্ডিংস অর এনভায়রনমেন্ট অ্যান্ড রেসপন্ড টু দেয়ার এনভায়রনমেন্টাল স্টিমুলাই। তাহলে শুধু সেন্সই করবে না, তার সঙ্গে সঙ্গে রেসপন্সও করবে। এখন এই স্টিমুলাই যে, সেই স্টিমুলাই কত রকমের হয়? 3 রকমের, ফিজিক্যাল, কেমিক্যাল অর বায়োলজিক্যাল। যে ফিজিক্যাল স্টিমুলাইগুলো আছে সেগুলো কি কি? লাইট, টেম্পারেচার, তাই না? তো লাইট, টেম্পারেচার এগুলো হচ্ছে কি ফিজিক্যাল স্টিমুলাইয়ের মধ্যে। কেমিক্যাল স্টিমুলাই হিসেবে আমরা কি বলতে পারি? অ্যাসিড, বেস, তাই না? আর এই কেমিক্যাল স্টিমুলাই শুধুমাত্র বডির বাইরেই যে থাকবে তার কোনো মানে নেই, বডির ভিতরেও কিন্তু কেমিক্যাল স্টিমুলাই থাকতে পারে।
যেমন আমাদের বডির ভিতরে থাকা কিছু কেমিক্যাল স্টিমুলাই কি হরমোন, কি আমাদের বডির মধ্যে থাকা কিছু কেমিক্যাল স্টিমুলাইয়ের মধ্যে হরমোন একটা হতে পারে, আর কি হতে পারে ওয়াটার, ডিহাইড্রেশন। তো ডিহাইড্রেশন যদি হয়ে যায় তাহলে কী হচ্ছে, সেখানে চেঞ্জ চলে আসবে, তখনই কী হচ্ছে আমাদের বডিতে কিছু কী হবে, রেসপন্স তৈরি হবে, যার কারণে আমরা কী করব, জল পান করবো না, থার্স্টি তৃষ্ণার্ত ফিল করব। তো এটাও কিন্তু কী হচ্ছে আমাদের একটা স্টিমুলাই। তো সেটা কিন্তু কেমিক্যাল যেটা আছে সেটা কিন্তু ইন্টারনালও হতে পারে, এক্সটার্নালও হতে পারে। বায়োলজিক্যাল মিন্স কি, কোনো একটা অন্য কোনো অর্গানিজম, যেমন আমরা কি জানি প্রিডেশন, তাই না, শিকার করার সময় যে প্রিডেটর সে যখন শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে তখন কি হচ্ছে, সে কিন্তু পালানোর জন্য দৌড় লাগায়। তাহলে এই যে দৌড় লাগাচ্ছে সেটাও কিন্তু একটা রেসপন্স, তাই না। তো বায়োলজিক্যাল ঠিক একরকমভাবে লজ্জাবতী, টাচ মি নট, লজ্জাবতীর ক্ষেত্রে লজ্জাবতীর পাতা টাচ করলে সেটা নুইয়ে পড়ে। তো এটা কী ধরনের, এটাও বায়োলজিক্যাল স্টিমুলেশনের একটা এক্সাম্পল। ওকে, আচ্ছা, নেক্সট কী বলছে, উই সেন্স আওয়ার এনভায়রনমেন্ট থ্রু আওয়ার সেন্স অর্গান। তাহলে সেন্স অর্গানের থ্রু দিয়ে কিন্তু আমরা আমাদের এনভায়রনমেন্টকে আমরা সেন্স করে থাকি। বাট কোশ্চেন হচ্ছে, সেন্স অর্গান কি সবার প্রেজেন্ট থাকে না, অর্গান হিসেবে সবার মধ্যে প্রেজেন্ট না থাকলেও কিছু মেকানিজম থাকে, যে মেকানিজমের থ্রু দিয়ে কিন্তু আমরা সেন্সেশনকে কমপ্লিট করতে পারি। এখানে ওই যেহেতু বলছে মানে হিউম্যানের কথা বলা হচ্ছে, তাহলে হিউম্যানের ক্ষেত্রে অবভিয়াসলি সেন্স অর্গান প্রেজেন্ট আছে, কেননা হিউম্যান হচ্ছে কি একটা হায়ার অর্গানিজম। ওকে না, ওকে চলো। প্লান্টের ক্ষেত্রে কি বলছে, প্লান্টস রেসপন্ড টু দ্য এক্সটার্নাল ফ্যাক্টর। প্লান্ট এক্সটার্নাল ফ্যাক্টরের প্রতি রেসপন্স দেখিয়ে থাকে, যেমন লাইট, ওয়াটার, টেম্পারেচার, তাই না। যখন ওয়াটার কী হচ্ছে তার বডিতে কম হয়ে যায়, পাতাগুলো নুয়ে পড়ে। যদি ওয়াটার বেশি হয়ে যায় তাহলে কী হবে, ট্রান্সপিরেশন, বাষ্পমোচন দেখা যাবে। লাইট তো অবভিয়াসলি একটা বড় ফ্যাক্টর। ফটোসিনথেসিস, তাহলে ফটোসিনথেসিস কমপ্লিট করার জন্য লাইটের প্রয়োজন। যদি লাইট না থাকে পাতা শুকিয়ে যাবে, গাছ শুকিয়ে যাবে। লাইট সাফিসিয়েন্টলি থাকলে ফটোসিনথেসিস করবে। শুধু এটাই একমাত্র ফ্যাক্টর নাই, আরও একটা ঘটনা আমরা দেখতে পাই যেটাকে বলা হয় কি ফোটো পিরিয়ডিজম, আমরা ডিসকাস করব। তো এই ফোটো পিরিয়ডিজমও কিন্তু একটা ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। তাহলে এক্সটার্নাল ফ্যাক্টর কে, লাইট, ওয়াটার, টেম্পারেচার, আদার অর্গানিজমস অ্যান্ড পলিউটেন্টস, এরা সবাই হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর যারা প্লান্টের ক্ষেত্রে রেসপন্স তৈরি করতে হেল্প করে থাকে। নেক্সট কী বলছে, অল অর্গানিজমস ফ্রম প্রোক্যারিওটস টু দ্য মোস্ট কমপ্লেক্স ইউক্যারিওটস। তাহলে সমস্ত লিভিং অর্গানিজম, সে প্রোক্যারিওট হোক বা ইউক্যারিওট হোক, আবার ইউক্যারিওটের মধ্যে সিম্পল টাইপ হোক বা মোস্ট কমপ্লেক্স টাইপ হোক, সবার ক্ষেত্রে কিন্তু এই প্রপার্টি আছে কি, যারা সবাই সেন্স করতে পারে এবং রেসপন্ড করতে পারে এনভায়রনমেন্টাল কিউজগুলোকে। ওকে, যেটাকে আমরা স্টিমুলাই বলছি। আচ্ছা, একটা ইভেন্ট যেটা আমি বললাম ফোটো পিরিয়ডিজম, তাহলে এই যে ফোটো পিরিয়ড সেটা অ্যাফেক্ট করে সিজনাল ব্রিডার্সদেরকে। কিসের ক্ষেত্রে, রিপ্রোডাকশনের ক্ষেত্রে। সিজনাল ব্রিডার মানে কি, সিজনাল ব্রিডার মানে হচ্ছে যারা নির্দিষ্ট কোনো সিজনে রিপ্রোডাকশন কমপ্লিট করে, বাকি সময় নয়, তো তাদেরকে বলা হয় সিজনাল ব্রিডার। আমরা হিউম্যান, আমরা হচ্ছে কন্টিনিউয়াস ব্রিডার, আমরা যে কোনো সময় রিপ্রোডাকশন কমপ্লিট করতে পারি। বাট ডগস, ক্যাটস, এরা সবাই হচ্ছে সিজনাল ব্রিডার, কারণ এরা সিজনে একটা সময় রিপ্রোডাকশন কমপ্লিট করে, বাকি সময় নয়। তো এই সিজনাল ব্রিডারদের ক্ষেত্রে এই ফোটো পিরিয়ড কিন্তু একটা অ্যাফেক্টার হিসেবে কাজ করে থাকে বা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করে থাকে। এখন কোশ্চেন হচ্ছে, এই সিজনাল ব্রিডার শুধু কি প্লান্ট হয় বা শুধু কি অ্যানিমেল হয়, না, সেটা প্লান্ট বা অ্যানিমেল দুজনেই হতে পারে। তাহলে দুজনের ক্ষেত্রে যারা সিজনাল ব্রিডার আছে তাদের ক্ষেত্রে রিপ্রোডাকশনকে অ্যাফেক্ট করে থাকে ফোটো পিরিয়ডিজম ইভেন্ট। ওকে, নেক্সট কি, অল অর্গানিজমস হ্যান্ডেল কেমিক্যালস এন্টারিং দেয়ার বডিজ। তাহলে প্রত্যেকটা অর্গানিজম তাদের বডিতে কোন ধরনের কেমিক্যাল আসছে বা বেরোচ্ছে তার উপরে কিন্তু সেটাকে হ্যান্ডেল করতে পারে, মেনটেন করতে পারে। তার মানে কি আমরা এক কথায় বলতে পারি যে সমস্ত লিভিং অর্গানিজম তাদের সারাউন্ডিং সম্পর্কে অ্যাওয়্যার। এই যে অ্যাওয়্যারনেস, এটাকেই বলা হচ্ছে কনসিয়াসনেস। বাট হিউম্যান বিইংয়ের ক্ষেত্রে একটা স্পেশাল প্রপার্টি আছে, সেটা হচ্ছে সেলফ কনসিয়াসনেস কী জিনিস না, সে নিজের ক্ষেত্রে নিজে সাবধান, নিজের থেকেই নিজে সাবধান। তার মানে তার বডির ভিতরে কোনো চেঞ্জ ঘটছে, সে নিজে সেটাকে ডিটেক্ট করতে পারছে এবং নিজের বডির ভিতরের চেঞ্জকে সে কী করছে, রেসপন্স তৈরি করছে, আর এটাকেই বলা হচ্ছে সেলফ কনসিয়াসনেস। ওকে, তাহলে কনসিয়াসনেস কিন্তু একটা ডিফাইনিং প্রপার্টি। কেন, কোনো নন লিভিংয়ের ক্ষেত্রে কিন্তু এই কনসিয়াসনেস দেখা যায় না। একটা ইট কোনো জায়গাতে পড়ে আছে বা একটা পাথর কোনো জায়গাতে পড়ে আছে, আমি যদি তাকে দুটো গালি দিই, সে আমাকে গালি দেবে। তাকে যদি আমি আঘাত করি, সে কি আমাকে আঘাত করবে না। তো এটা কেন করছে না, বিকজ সে নন লিভিং, সে রেসপন্স তৈরি করতে পারে না। ওকে, বাট ওটাই যদি কোনো একটা কুকুর, বিড়াল বা কোনো মানুষ হয়, তাকে যদি আমি দুটো আঘাত করি,
সে কী করবে, ধেয়ে আসবে অথবা পালিয়ে যাবে, তাই না? তো এই যে বিষয়টা সেটাই হচ্ছে কি রেসপন্সনেস, তাই না? আর এই রেসপন্সনেস শুধুমাত্র যারা কনসিয়াস তাদের ক্ষেত্রেই আছে, অর্থাৎ লিভিং এর ক্ষেত্রেই আছে, কোনো নন লিভিংয়ের ক্ষেত্রে কনসিয়াসনেস নেই। এখন হিউম্যান বিইংসের ক্ষেত্রে যখন এই প্রপার্টি চলে আসে তখন সেক্ষেত্রে কী হচ্ছে, ডিফাইন করাটা, লিভিং স্টেটকে ডিফাইন করা একটু ডিফিকাল্ট। কেন? হিউম্যান হচ্ছে সবথেকে কমপ্লেক্স অর্গানিজম, তাই না? তো কি হচ্ছে গল্প এখানে, একটা যেহেতু কমপ্লেক্সিটির কথা বলেছে, ডিফিকাল্টনেসের কথা বলেছে, তো একটা কেস আমাদেরকে তুলে দিয়েছে, একটা সিনারিও আমাদেরকে দিয়ে দিয়েছে। সিনারিওটা কি, যে একজন পেশেন্ট আছে, যে পেশেন্টটা কোমার মধ্যে আছে হসপিটালে, যাকে কি হচ্ছে ভার্চুয়ালি আমরা তার লাইফকে সাপোর্ট করে রেখেছি বিভিন্ন মেশিন দিয়ে, মেশিনারি সিস্টেমের মাধ্যমে, তার হার্ট লাংসকে রিপ্লেস করে মেশিনারি সিস্টেমের মাধ্যমে তাকে লিভিং কন্ডিশনে রাখা হয়েছে, তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। কোশ্চেন হচ্ছে যে সেই পেশেন্ট যে আছে সে আদারওয়াইজ ব্রেইন ডেড, ওকে, তাহলে তার মধ্যে তো কোনো সেলফ কনসিয়াসনেস নেই। তাহলে কোশ্চেন হচ্ছে সে কি লিভিং নাকি নন লিভিং? অ্যান্সার হচ্ছে সে লিভিং। কেন লিভিং? তার মধ্যে সেলফ কনসিয়াসনেস নেই, বাট কনসিয়াসনেস আছে। কনসিয়াসনেস কেমন? সে তার বডির ভিতরের চেঞ্জকে ডিটেক্ট করতে পারে, সে ডিটেক্ট করার পরে সে সেটাকে রেসপন্স করছে, তার বডির ভিতরে কিন্তু হরমোনাল চেঞ্জ বা আদার্স চেঞ্জ আসছে, কিন্তু সে এক্সটার্নালি সেটাকে শো করতে পারছে না। তাহলে সেলফ কনসিয়াসনেস নেই, বাট কনসিয়াসনেস তার কিন্তু প্রেজেন্ট আছে, ওই জন্য তাকে আমরা কি বলবো, লিভিং বলবো। ওকে, চলো এই চ্যাপ্টারের শেষ দিকে আরও কিছু পার্ট আমাদের এখানে ডিসকাস করা হয়েছে, যে বিষয়গুলোকে আমরা এখানে একটু ডিসকাস করব। কি সেটা, এখানে স্ট্রাকচারাল হায়ারার্কি সম্পর্কে ডিসকাস করা হয়েছে। কি বললাম বিষয়টা আমি, স্ট্রাকচারাল হায়ারার্কি। হোয়াট ইজ স্ট্রাকচারাল হায়ারার্কি? আগে আমরা বুঝি হায়ারার্কি কী জিনিস। হায়ারার্কি হচ্ছে যেখানে একটা স্মল অর্গানাইজেশন থেকে যখন কোনো একটা লার্জার অর্গানাইজেশন তৈরি হয় তখন সেটাকে বলা হয় হায়ারার্কি। তাহলে নিচু তলা থেকে উঁচু তলা পর্যন্ত যাওয়া, এইটাকে আমরা কি বলছি, হায়ারার্কি। যেমন কি হচ্ছে, আমরা যদি একটা আদার্স এক্সাম্পলে আসি তাহলে কি হচ্ছে, কিছু পাড়া মিলে একটা গ্রাম, কিছু গ্রাম মিলে একটা গ্রাম পঞ্চায়েত বা অঞ্চল, তাই না? এরকম কিছু গ্রাম পঞ্চায়েত মিলে কি হচ্ছে, আমাদের একটা ব্লক তৈরি হচ্ছে, এরকম কিছু ব্লক মিলে একটা সাব ডিভিশন। তো এই যে বিষয়টা, তাহলে কিছু ছোট ছোট জিনিস নিয়ে একটা বড় অর্গানাইজেশন তৈরি হচ্ছে, সেই বিষয়টাকে বলা হয় হায়ারার্কি। ঠিক একই রকমভাবে লিভিং অর্গানিজমের ক্ষেত্রেও এরকম হায়ারার্কি কিন্তু আমরা দেখতে পাই। আর সেই হায়ারার্কির ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে আমরা দেখতে পাবো যে বডির মধ্যে যে সমস্ত বায়োমলিকিউলসগুলো আছে আমাদের, সেই বায়োমলিকিউলসগুলো কী করছে, সেল অর্গানেলি ফরমেশন করছে বাই ইন্টারাকশন, বিভিন্ন ইন্টারাকশনের মাধ্যমে। আর সেল অর্গানেলিগুলো পরস্পরের সঙ্গে ইন্টারাকশনের মাধ্যমে সেল তৈরি করছে, সেলগুলো পরস্পরের সঙ্গে ইন্টারাকশনের মাধ্যমে টিস্যু ফরমেশন করছে, টিস্যুগুলো যখন পরস্পরের সঙ্গে ইন্টারাকশন করছে তখন সেখানে অর্গান তৈরি হচ্ছে, এরকমই কিছু অর্গান যখন ইন্টারাকশন করছে তখন সেখানে একটা অর্গান সিস্টেম তৈরি হচ্ছে, আর এরকমই অনেকগুলো অর্গান সিস্টেম মিলে কি হচ্ছে, একটা ইন্ডিভিজুয়াল তৈরি হচ্ছে, একটা ইন্ডিভিজুয়াল তৈরি হচ্ছে বা লিভিং অর্গানিজম তৈরি হচ্ছে। তো এটাকে বলা হচ্ছে স্ট্রাকচারাল হায়ারার্কি। সেই বিষয়টা এখানে আমাদের এনসিইআরটি ডিসকাস করেছে, আমি এটাকে নোট করে দিচ্ছি। বলা হচ্ছে অল লিভিং ফেনোমেনা আর ডিউ টু আন্ডারলাইং ইন্টারাকশন। তাহলে লিভিং ফেনোমেনা যা কিছু আছে সেগুলো সবটার কারণ কি, কি আন্ডারলাইং ইন্টারাকশন। তাই আমরা এটাকে নোট ডাউন করে নিচ্ছি ফার্স্টে। ওকে, কি বলছে দেখ, বলছে প্রপার্টিজ অফ টিস্যুজ আর নট প্রেজেন্ট ইন দ্য কনস্টিটিউয়েন্ট অফ সেলস। শুধুমাত্র অনেকগুলো সেল একসঙ্গে কনস্টিটিউয়েন্ট অবস্থায় থাকলেই সেটাকে আমরা টিস্যু বলতে পারবো না। টিস্যুর প্রপার্টি তখনই দেখা যাবে যখন সেখানে কি হচ্ছে, ওই সেলগুলোর মধ্যে, কনস্টিটিউয়েন্ট সেলগুলোর মধ্যে একটা ইন্টারাকশন দেখা যাবে। এই যে বললাম লিভিং ফেনোমেনা, তাহলে সেটা কাজ করতে গেলে, সেটাকে লিভিং কন্ডিশনে থাকতে গেলে তাদের মধ্যে কিছু ইন্টারাকশন অবশ্যই হতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে এখানে বলা হচ্ছে যে সেলুলার অর্গানেলির যে প্রপার্টি, সেলুলার প্রপার্টিজ অফ সেলুলার অর্গানেলিস আর নট প্রেজেন্ট ইন দ্য মলিকিউলার কনস্টিটিউয়েন্টস। তাহলে মলিকিউলার কনস্টিটিউয়েন্টের মধ্যে কিন্তু সেলুলার অর্গানেলির প্রপার্টি নেই। তাহলে অর্গানেলি হতে গেলে সেখানে কী হবে, সেই মলিকিউলগুলোর মধ্যে, মলিকিউলার কম্পার্টমেন্টের মধ্যে একটা ইন্টারাকশন কমপ্লিট হতে হবে, তবে সেটা একটা অর্গানেলি ফরমেশন করবে।
ঠিক একই রকমভাবে বলছি ইন্টারাকশনস রেজাল্ট ইন এমার্জেন্ট প্রপার্টিজ অ্যাট এ হায়ার লেভেল অফ অর্গানাইজেশন। তাহলে যখনই সেখানে ইন্টারাকশন হবে তখন সেখানে একটা এমার্জেন্ট প্রপার্টি, একটা প্রপার্টি বেরিয়ে আসবে, যে প্রপার্টিটা কী করবে, একটা হায়ার লেভেল অফ অর্গানাইজেশন তৈরি করবে। বলছি দিস ফেনোমেনন ইজ ট্রু ফর দ্য হায়ারার্কি অফ অর্গানাইজেশনাল কমপ্লেক্সিটি অ্যাট অল লেভেলস। এই যে ফেনোমেনা, যে ইন্টারাকশনের যে ফেনোমেনা, ইন্টারাকশন অ্যান্ড এমার্জেন্ট, তো এইটা কী হচ্ছে, এই যে স্ট্রাকচারাল হায়ারার্কি যেটা আমরা পড়লাম, কমপ্লেক্সিটি, সেই কমপ্লেক্সিটি সবার ক্ষেত্রে, সমস্ত লেভেলের ক্ষেত্রে, বায়োমলিকুলসগুলো মিলে সেল অর্গানেলি, সেল থেকে টিস্যু, টিস্যু থেকে অর্গান, অর্গান থেকে অর্গান সিস্টেম, আর অর্গান সিস্টেম থেকে ইন্ডিভিজুয়াল, সব ক্ষেত্রে এই লেভেল কিন্তু অ্যাপ্লিকেবল। তো সেটাই এখানে ডিসকাস করছে। ওকে, আচ্ছা, দেন এখানে কি ডিসকাস করেছে যে উই ক্যান সে দ্যাট লিভিং অর্গানিজমস আর সেলফ রেপ্লিকেটিং, ইভলভিং, সেলফ রেগুলেটিং ইন্টারাক্টিভ সিস্টেমস ক্যাপাবল অফ রেসপন্ডিং টু এক্সটার্নাল স্টিমুলাই। তাহলে ফাইনালি সামারাইজ করছে পুরো বিষয়টাকে কিসের মাধ্যমে, একটা ডেফিনেশনের মাধ্যমে। আর সেই ডেফিনেশনে কী বলা হচ্ছে, যে লিভিং অর্গানিজম যারা হয়ে থাকে তারা জেনারেলি সেলফ রেপ্লিকেটিং হয়ে থাকে, ইভলভিং হয়ে থাকে, সেলফ রেগুলেটিং ইন্টারাক্টিভ সিস্টেম, যারা কী করতে পারে, ক্যাপাবল অফ রেসপন্ডিং টু এক্সটার্নাল স্টিমুলাই, এক্সটার্নাল স্টিমুলাইয়ের এগেনস্টে রেসপন্স তৈরি করতে তারা অ্যাবল। ওকে, আচ্ছা, দেন বায়োলজির যে ডেফিনেশন আমি শুরুতে বলেছিলাম লাস্ট ভিডিওতে, বায়োলজি ইজ দ্য স্টোরি অফ লাইফ অন আর্থ। পৃথিবীতে লাইফ তৈরির যে গল্প, সেটাকে আমরা কি বলছি, বায়োলজি। অন্য ডেফিনেশন কী ছিল, বায়োলজি ইজ দ্য স্টোরি অফ ইভলিউশন অফ লিভিং অর্গানিজমস অন আর্থ। পৃথিবীর উপরে লিভিং অর্গানিজমগুলোর যে ইভলিউশন, তার যে স্টোরি, সেটাকে আমরা বলে থাকি বায়োলজি। ওকে, বাস, তাহলে আমরা পুরো বিষয়টা ডিসকাস করে ফেলেছি, যে প্রপার্টিস অফ লিভিং অর্গানিজম কী হবে বা হোয়াট ইজ লিভিং, এই টপিক্সটা আমরা কমপ্লিট করেছি। নেক্সট ডেতে আমরা ডিসকাস করব ডাইভার্সিটি অফ অর্গানিজম, ওকে, বা ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড। থ্যাংক ইউ।